সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব রুমিন ফারহানা। এদিকে নির্বাচনী প্রচারণায় ২২ ঘণ্টায় ৩৭.৫ লাখ টাকা পেলেন তাসনিম জারা। অপরদিকে শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিচার শুরু। আরও থাকছে ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার দাবি ইনকেলাব মঞ্চের। এবং সবশেষে থাকছে হাদি হত্যা মামলায় আটক কবির ফের ৫ দিনের রিমান্ডে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন তাহলে লাইক দিন। হাদি ও মোতালেব শিকদারের খুনিদের ফাঁসি চাইলে কমেন্টসে লিখে জানান ফাঁসি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব রুমিন ফারহানা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে দলীয় মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। এমনকি মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব বলে তিনি জানান। মঙ্গলবার ২৩শে ডিসেম্বর বিকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকেই আমি নির্বাচন করব। রুমিন ফারহানা বলেন, এত বড় দল বিএনপি, তাদের ভালো মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়েতে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে। দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে, বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নিবে, আমি তো বাধা দিতে পারব না। তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব। তিনি আরও বলেন, আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফর্ম নেওয়া হবে। স্বতন্ত্র প্রতীক হিসাবে কোনটা পাব বা দেওয়া হবে সেটা না হয় পরে দেখা যাবে। আশা করি আমার এলাকার মানুষের ভালোবাসা এখনও আমার সঙ্গে আছে, তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে। এদিকে ২৩শে ডিসেম্বর দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে প্রার্থী হিসেবে জমিয়েতে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি মহাসচিব বলেন, জমিয়েতে উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। এ সময় তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন। গত ৩ নভেম্বর ২৩৭ আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে কারো নাম ঘোষণা করেনি বিএনপি। এরপর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যায় এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের জুনায়েদ আল হাবিবকে। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা বন্ধ রাখেননি তার নির্বাচনী প্রচারণা। বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। এরপরই আছে লাঙ্গলের অবস্থান। এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৭টি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ৬ বার, লাঙ্গল প্রতীকের প্রার্থী ৯ বার অংশ নিয়ে ৩ বার, আর নৌকা প্রতীকের প্রার্থী ৫ বার অংশ নিয়ে ১ বার, আর স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ২ বার। এই আসনটি বর্তমানে সরাইল, আশগুঞ্জ ও বিজয়নগর উপজেলার এক অংশ নিয়ে গঠিত। এখানে মোট ভোটার আছেন ৪,৯৯,৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ভোট আছে ২,৮৮,৬০৯, আশগুঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ভোট আছে ১,৫৩,০৯ ও বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়নে ভোট আছে ৫৭,৭৪০। এদিকে নির্বাচনী প্রচারণায় ২২ ঘণ্টায় ৩৭.৫ লাখ টাকা পেলেন তাসনিম জারা। নির্বাচনী ব্যয় মেটাতে ভোটারদের কাছে অর্থ সহায়তা চাওয়ার ২২ ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সংসদ সদস্য ডাক্তার তাসনিম জারা ৩৭ লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন। ২৩শে ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এই তথ্য জানান। ডাক্তার তাসনিম জারা লিখেছেন, মাত্র ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা আপনারা পাঠিয়েছেন।
ফান্ড রেইজিং লক্ষ্যমাত্রা ছোঁয়ার খুব কাছে আমরা। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সারার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমাদের চূড়ান্ত লক্ষ্যমাত্রা 46,93,580 টাকা, অর্থাৎ আর মাত্র 9 লাখ টাকা সংগৃহীত হওয়া মাত্রই আমরা এই ফান্ড রেইজিং ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেব। তিনি আরও বলেন, রাত 2টোর সময় আমাদের বিকাশ অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে গেছে। যারা এখনও অনুদান পাঠাতে আগ্রহী কিন্তু বিকাশ সমস্যার কারণে পারছেন না, তারা দয়া করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডোনেট করুন। প্রসঙ্গত, 22 ডিসেম্বর রাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসন থেকে লড়তে নির্বাচনী ব্যয় মেটাতে ভোটার সমর্থক শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা শেয়ার করেন ডাক্তার তাসনিম জারা। অপরদিকে শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 17 জনের বিচার শুরু। র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য 2 সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দয়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী MH তামিম, শাইখ মাহদি সহ অন্যরা। গ্রেফতার ও পলাতক আসামিদের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। সকাল থেকেই ঢাকার ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি উপস্থিত ছিলেন র্যাব, বিজিপি ও সেনা কর্মকর্তারা। সকাল 10টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে 10 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে ছিলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, কর্নেল KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান অবসর প্রস্তুতিমূলক ছুটিতে, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম। এই মামলায় শেখ হাসিনা সহ 7 জন এখনও পলাতক। তারা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসর তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনিজির আহমেদ, র্যাবের সাবেক ডিজি M খুরশিদ হোসেন, র্যাবের সাবেক পরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ, র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম। গুমের এই মামলায় অভিযোগ গঠনের আদেশের দিন 21 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আসামিদের পক্ষে আইনজীবীর আবেদনের কারণে আদেশ 2 দিন পিছিয়ে 23 ডিসেম্বর হয়েছে। প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই বিলম্বের বিরোধিতা করেছেন। 14 ডিসেম্বর গ্রেফতার 3 আসামির পক্ষে আইনজীবী হামিদুল মিসবা ও 7-এর জন্য তাবারক হোসেন শুনানি করেন। এছাড়া অন্যান্য আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও ব্যক্তিগত আইনজীবীরা শুনানি করেন। প্রসিকিউশনের পক্ষে গাজী MH তামিম অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন। এর আগে 3 ডিসেম্বর চিফ প্রসিকিউটর অভিযোগ গঠনের শুনানি শেষ করেন। তিনি TFI সেলের বিভৎসতা ও গুমের অন্ধকার তুলে ধরেন এবং উল্লেখ করেন 16 বছর পর 2024 সালের 5ই আগস্ট একটি নতুন বাংলাদেশ উদিত হয়েছে। গত 22 অক্টোবর সেনা হেফাজতে থাকা 10 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ও পলাতক আসামিদের জন্য হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। 8 অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর 17 জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আরও থাকছে 30 কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার দাবি ইনকেলাব মঞ্চের। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আগামী 30 কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা চেয়েছে ইনকেলাব মঞ্চ। মঙ্গলবার 23 ডিসেম্বর বিকাল 3:30টায় রাজধানী শাহবাগে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনকালে এই দাবি জানানো হয়। শাহবাগে অনুষ্ঠিত কর্মসূচিতে শহীদী শপথ গ্রহণের পর এই ঘোষণা দাবি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান 24 ও 25 ডিসেম্বর দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে শরীফ ওসমান হাদির বাণী জনসম্মুখে তুলে ধরতে, একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি। এর আগে মঙ্গলবার 3 দফা দাবিতে 24 ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকেলাব মঞ্চ।
ওই দাবিগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাবির বলেন তারা এখনও সুনির্দিষ্ট কোনো বার্তা পাননি। 3 দফা দাবি প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদের দাবি স্পষ্ট, আগামী 30 কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায় যারা পেশাদার ও নির্ভরযোগ্য তাদের মাধ্যমে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিরুদ্ধে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে। ইনকিলাব মঞ্চ জানায় 25শে ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে তারা কোনো কর্মসূচি পালন করবে না। তারেক রহমান তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করবেন এমন প্রত্যাশা জানিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা মনে করি তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সঙ্গেও তিনিও একাত্মতা পোষণ করবেন। এছাড়া 25শে ডিসেম্বরের পর দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার কথাও জানান ইনকিলাব মঞ্চ। তিনি বলেন, আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এবং সবশেষে থাকছে হাদি হত্যা মামলায় আটক কবির ফের 5 দিনের রিমান্ডে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 23 ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। 7 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবারও 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে 14 ডিসেম্বর দিবাগত রাত 2:30টার দিকে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। পরে 16 ডিসেম্বর তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়।